বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের উপর যে গ্রন্থ রচনা করেছেন তার নামকরণ করেছিলেন 20 বছরের সংকট, অর্থাৎ 20 ইয়ার্স ক্রাইসিস। নামকরণটি যথার্থ এই কারণে যে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তখন থেকে ইউরোপের রাজনৈতিক সংকটের সূত্রপাত। জার্মানির হিটলার সেই সংকট থেকে মুনাফা তুলেছিলেন, যার ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গিয়েছিল। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 20 বছরের মধ্যেই আরও একটা বিশ্বযুদ্ধ পৃথিবীকে গ্রাস করেছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি ব্যাপক এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য নানাবিধ কারণকে দায়ী করা যেতে পারে। প্রথম বলতে পারি ভার্সাইয়ের নিহিত সন্ধির মধ্যেই যুদ্ধের বীজ লুকিয়ে ছিল। সেটা কি 1919 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ভার্সাই সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটলেও ওই সন্ধি ইউরোপে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ভার্সাই সন্ধিতে জার্মানির উপর খুবই অবিচার করা হয়েছিল। বিজয়ী মিত্রশক্তিবর্গ জার্মানির প্রতি উদারনীতি তো গ্রহণ করেইনি, বরঞ্চ তাকে চিরদিনের জন্য পঙ্গু করে রাখবার ব্যবস্থা করেছিল। বলা বাহুল্য, ভার্সাই সন্ধিকে জার্মানরা মনপ্রাণে মেনে নিতে পারেনি। সেই কারণে হিটলার যখন ভার্সাই সন্ধির বিরোধিতা ও জার্মানির মর্যাদা পুনরুদ্ধার করাকে প্রধান উদ্দেশ্য বলে ঘোষণা করেন, তখন সমগ্র জার্মান জাতি তাকে সমর্থন করেছিল, তাকে স্বাগত জানিয়েছিল। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে পরাজিত জার্মানির প্রতি মিত্রশক্তিবর্গের অনুসৃত নীতি অপর একটি বিশ্বযুদ্ধের পথ সুগম করে তুলেছিল। পরেরটা আমরা বলতে পারি ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ এই যুদ্ধের পিছনে দায়ী ছিল। কি সেটা? প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানি, ইটালি প্রভৃতি দেশে যে নানাবিধ সমস্যা দেখা দিয়েছিল, গণতান্ত্রিক সরকারগুলি তা সমাধান করতে পারেনি। এর ফলে ওইসব দেশে জন্ম নিয়েছিল উগ্র জাতীয়তাবাদ, যার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল যে কোনো উপায়ে নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। বাস্তবিক পক্ষে জার্মানিতে নাৎসিবাদ এবং ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ বলে বিবেচনা করা যেতে পারে। জার্মানির হিটলার ও ইটালির মুসোলিনি সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন। তাদের উদ্দেশ্যকে কার্যকরী করতে গেলে বল প্রয়োগ ব্যতীত গত্যন্তর ছিল না, আর তা করার ফলেই সারা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল। পরেরটা আমরা বলতে পারি হিটলারের আগ্রাসন নীতি। জার্মানির হিটলার ক্ষমতাসীন হওয়ার পরে যে আগ্রাসী নীতি গ্রহণ করেছিলেন, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিশালী দেশ তাকে প্রতিহত করবার কোনো চেষ্টা করেনি। ক্ষমতা লাভের পর হিটলার কেবল জার্মানদের এক সশস্ত্র জাতিতেই পরিণত করেননি, তিনি একের পর এক দেশ অধিকার করে চলেছিলেন। ভার্সাই সন্ধিকে তিনি ছেঁড়া কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে লিগ অফ নেশনস, ইংল্যান্ড বা ফ্রান্স কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। হিটলার রাইনল্যান্ড দখল করে নেয়, অস্ট্রিয়াকেও তিনি জার্মানির সঙ্গে যুক্ত করেছিলেন, আবার চেকোস্লোভাকিয়ার সুদেতেন দখল করেও তার শান্তি হয়নি, সমগ্র চেকোস্লোভাকিয়াকেই দখল করে বসেছিলেন। এইভাবে একে একে হিটলার যখন দেশ দখল করে চলেছেন, তখন ইংল্যান্ড ও ফ্রান্স নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিল। একেবারে নীরব দর্শক না বলে ওই দুই দেশের হিটলার তোষণ বলাই বাঞ্ছনীয়। এই তোষণ নীতির পরিণাম ভয়ঙ্কর হয়েছিল।
এবার তোষণ নীতির পরিণামের ফলে কি হয়েছিল? হিটলারের যুদ্ধবাজি নীতির পরিপ্রেক্ষিতে 1938 থেকে 1939-এ ইংল্যান্ড এবং ফ্রান্স তাকে মানিয়ে চলবার যে নীতি অনুসরণ করে চলেছিল তাই তোষণ বা তোষণ নীতি বলে পরিচিত। ক্ষমতা লাভের পর থেকে হিটলার ভার্সাই সন্ধির শর্তগুলোকে উপেক্ষা করে চলছিলেন নিজের শক্তিকে। হিটলার কেবল তাতেই ক্ষান্ত হননি, দখল করতে শুরু করেছিলেন জার্মানির আশেপাশের দেশগুলো। প্রথমে অস্ট্রিয়া মার্চ 1938 খ্রিস্টাব্দ, তারপর চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দখল করে নেন তিনি। এদিকে হিটলার মুসোলিনি যুগ্মভাবে স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর সমর্থনে এগিয়ে গিয়েও ইউরোপীয় শক্তিদের হতচকিত করে দিয়েছিলেন। এই ধরনের পরিস্থিতিতে ইংল্যান্ড ও ফ্রান্স মিউনিকে হিটলার ও মুসোলিনির সঙ্গে যে সমঝোতা করেছিলেন তা তোষণ নীতির চূড়ান্ত অভিব্যক্তি বলা যেতে পারে। মিউনিকে হিটলারকে সুদেতানল্যান্ড দখল করার সম্মতি দিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্স হিটলারের কাছে এইটুকু সম্মতি আদায় করতে পেরেছিলেন যে তিনি ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধান করবেন। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে ইঙ্গো ফরাসি তোষণ নীতি হিটলারের রাজ্যগ্রাসের স্পৃহাকে বাড়িয়ে দিয়েছে, তা কমাতে পারেনি। নিজস্ব অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ফ্রান্স ও ইংল্যান্ড তোষণের মাধ্যমে শান্তি বজায় রাখবার যে ভ্রান্ত নীতি অনুসরণ করেছিল তাতে হিটলারের আত্মবিশ্বাস জন্মেছিল। তিনি ভেবেছিলেন যে পাশ্চাত্য শক্তিকে তিনি ইচ্ছামতো খেলিয়ে নিতে পারবেন। সুতরাং একথা নিঃসন্দেহ বলা যেতে পারে যে ইঙ্গো ফরাসি তোষণ নীতি হিটলারের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। কারণ আগ্রাসী নীতির অবাধ সাফল্যে হিটলার আরও দুঃসাহসী হয়ে উঠেছিলেন। তিনি অতঃপর ভার্সাই সন্ধির শর্ত অনুসারে জার্মানি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ডানজিগ দাবি করে বসেন। এমনকি পোলিশ করিডর এর উপর নিজস্ব দাবি জানাতেও তিনি ভোলেননি। প্রসঙ্গত উল্লেখ্য, পোল্যান্ড যাতে সমুদ্রপথে যোগাযোগের সুবিধা পায় সেই জন্য তাকে জার্মানির মধ্যে দিয়ে সংযোগ স্থাপক পথ, ইংরাজিতে করিডর বা বারান্দার মতো জায়গা দেয়া হয়েছিল, তাই পোলিশ করিডর নামে পরিচিত। বলা বাহুল্য, ইংল্যান্ড এবং ফ্রান্স এই সময় হিটলারের ক্রমবর্ধমান চাহিদা লক্ষ্য করে তোষণ নীতি পরিত্যাগ করে তাকে প্রতিহত করবার ব্যবস্থা নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়নাতদন্ত করতে গিয়ে এমন কথা কেউ কেউ বলেছিলেন যে ইংল্যান্ড ও ফ্রান্স যদি তোষণ নীতির পরিবর্তে হিটলারকে প্রতিহত করার ব্যবস্থা নিত তাহলে সম্ভবত তিনি এত দুঃসাহসিকতা দেখাতে পারতেন না। তবে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইংল্যান্ড ও ফ্রান্স অনুসৃত তোষণ নীতির পরিণাম ভয়ঙ্কর হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে একরকম এটা অনিবার্য করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটা বড় কারণ ছিল রাশিয়ার ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় কারণ ছিল ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি গণতান্ত্রিক দেশসমূহের সঙ্গে সমাজতান্ত্রিক রাশিয়ার বোঝাপড়ার অভাব। আসলে হিটলারের আগ্রাসন নীতির মোকাবিলা করা তোষণ নীতির দ্বারা সম্ভবপর হয়নি। আবার হিটলারের বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মেলবন্ধনও হয়নি, যার ফলে হিটলারের পক্ষে অবাধে আগ্রাসন চালানো সম্ভবপর হয়েছিল। গণতান্ত্রিক দেশগুলো সমাজতান্ত্রিক রাশিয়ার প্রতি সন্দেহ ও বিদ্বেষ থাকায় সবাই মিলিতভাবে হিটলারের আক্রমণাত্মক নীতিকে প্রথম থেকেই বাধা দিতে সমর্থ হয়নি। হিটলার ক্রমাগত যখন রাশিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন তখন ইংল্যান্ড এবং ফ্রান্স ভেবেছিল যে জার্মানির প্রধান আক্রমণের লক্ষ্য রাশিয়া। গণতান্ত্রিক ইংল্যান্ড এবং ফ্রান্সের কমিউনিস্ট ভীতির দরুন রাশিয়ার বিরুদ্ধে উভয়ই হিটলারকে শক্তিবৃদ্ধি করার সুযোগ দিয়েছিল।
কেবল তাই নয়, সোভিয়েত রাশিয়ার অনুরোধ সত্ত্বেও ইংল্যান্ড ও ফ্রান্স তার সঙ্গে মৈত্রী চুক্তি সম্পাদন করে হিটলারকে প্রতিহত করতে রাজি হয়নি। এমত অবস্থায় রাশিয়া আত্মরক্ষার উপায় হিসাবে জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষর করতে বাধ্য হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে হিটলারের শক্তি নিঃসন্দেহে অনেক বেড়ে গিয়েছিল। এরই পরিণতি হিসাবে হিটলার ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে যুদ্ধ বাঁধাতে দ্বিধাবোধ করেননি। জার্মানি এবং পরবর্তী কারণ আমরা বলতে পারি যে লীগের ব্যর্থতা। জার্মানি ও ইটালির সঙ্গে সুদূর প্রাচ্যে জাপানের সাম্রাজ্যবাদী কার্যকলাপও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে বিবেচ্য হতে পারে। 1931 খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে তা অধিকার করে নেয়। এই রাজ্য অধিকার করতে গিয়ে জাপানকে কোনো শক্তির বিরোধিতার সম্মুখীন হতে হয়নি। এতে উৎসাহিত হয়ে জাপান আন্তর্জাতিক রীতিনীতিকে অগ্রাহ্য করে তার আগ্রাসী নীতিকে কার্যকর করতে উদ্যোগী হয়েছিল। বলা বাহুল্য, এর ফলে বিশ্বে শান্তি রক্ষার প্রচেষ্টা বিশেষভাবে ব্যাহত হয়েছিল। জাপান, জার্মানি ও ইতালির সাম্রাজ্যবাদী কার্যকলাপ প্রতিরোধ করতে জাতিসংঘ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, জাতিসংঘের একজন সদস্য হওয়া সত্ত্বেও যেভাবে সে আক্রমণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তাতে জাতিসংঘের প্রতি বিভিন্ন দেশের আর কোনো আস্থা ছিল না। একে একে বিভিন্ন দেশ জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করায় বিশ্ব সংস্থার আর কোনো অস্তিত্বই রইল না। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। 1939-এর 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে বসে। তার ঠিক দুদিন পরেই ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে 3রা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বলা যেতে পারে। 1945-এর 2রা সেপ্টেম্বর জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল ইটালি, জার্মানি ও জাপানের মিতালি বা রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি, আর অন্যদিকে তার প্রতিপক্ষ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন প্রভৃতির মিত্রতা, যাদের একত্রে মিত্রশক্তিবর্গ বা অ্যালায়েড পাওয়ার্স বলা হতো। যুদ্ধ চলাকালীন আমেরিকা মিত্রশক্তিবর্গের পক্ষে যুদ্ধে যোগদান করেছিল। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 6 বছরে নানা পর্যায়ে যুদ্ধ পরিচালিত হয়েছিল। প্রথম পর্যায়ে অর্থাৎ 3রা সেপ্টেম্বর 1939 থেকে 21শে জুন 1941 পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে হিটলারের নাৎসি সেনাদল বিশেষ সামরিক কৃতিত্ব প্রদর্শন করেছিল। ওই সময় জার্মানি একে একে পোল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত দখল করে নিতে সমর্থ হয়। তাছাড়া এই পর্বে অনেক দ্বিধা কাটিয়ে উঠে ইটালির মুসোলিনি হিটলারের পক্ষে যুদ্ধে নেমেছিলেন। এই পর্যায়ে আবার রাশিয়া জার্মানি অনাক্রমণ চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে বসেছিল। রাশিয়ার বিরুদ্ধে জার্মানির এই আক্রমণ নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যাই হোক, নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এত বড় ভয়াবহ যুদ্ধ পৃথিবী আর কখনো দেখেনি। শেষ পর্যন্ত জাপান 2রা সেপ্টেম্বর 1945 খ্রিস্টাব্দে টোকিও উপসাগরে অপেক্ষমান মিজুরি জাহাজে মিত্রশক্তির তরফে ম্যাকআর্থারের কাছে জাপানি বিদেশমন্ত্রী শিগেমিৎসু মামরু আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেছিল। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার ইতি ঘটেছিল। সরকারি পরিসংখ্যান থেকে জানা যায় যে 3.5 থেকে 6 কোটির মতো মানুষ জীবননাশ হয়েছিল এই বিশ্বযুদ্ধে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।